দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন, তারপর বাংলাদেশে একটি নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠা। এই সরকারের 6 মাস সম্পন্ন হলো। এই 6 মাসে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কী কাজ হলো এবং রাজনৈতিকভাবে কি কি হলো সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। শরীফুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, এই মন্ত্রণালয়ের যে 6 মাসের একটা কর্মসূচির পরিকল্পনা ছিল, সেগুলো কতটুকু আপনারা বাস্তবায়ন করতে পেরেছেন বা কতটুকু পারেননি? ধন্যবাদ আপনাকে। আমাদের সরকারের 6 মাস গত হলো। 6 মাসের মাথায় বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে আমাদের যেই সংস্থাগুলো আছে, বিশেষ করে বস্ত্র, পাট, তাঁত বোর্ড, রেশম বোর্ড, সবগুলোকে নিয়ে আমরা কার্যক্রম চালিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পর থেকেই উনি আমাদেরকে নিয়ে বসেছেন, বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন এবং আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই উনি বলেছিলেন বিশেষ করে বন্ধ পাটকল এবং যে টেক্সটাইল মিলগুলো আছে সেগুলো চালু করা। এর মূল কারণ হলো কর্মসংস্থান তৈরি করা। আমরা জেনেছি বিগত সময়ে অনেকগুলো মিল কারখানা তারা নিজেদের মধ্যেই বিক্রি করে বিভিন্নভাবে এগুলাকে লুটপাট করে এই সেক্টরটাকে ধ্বংস করে দিয়ে গেছে। অনেকগুলো তারা নিজেদের মধ্যেই তারা লেনদেন করে এই মিলগুলোকে এবং শ্রমিকদেরকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করেছে। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের একটা প্ল্যান ছিল, আমরা আসার পরেই এই মিলগুলোকে আমরা চালু করা আবার নতুন করে। তার ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা ইতিমধ্যেই পিপিপিতে এবং লিজ পদ্ধতিতে বেশ কিছু মিল, যেগুলো জুট মিল ছিল, টেক্সটাইল মিল ছিল, আমরা সেগুলা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমরা চালু করেছি এবং সেগুলো অনেকগুলোই উৎপাদনে আছে, অনেকগুলো বিভিন্নভাবে তাদের কার্যক্রম চলমান রেখেছে উৎপাদন প্রক্রিয়া যাওয়ার জন্য। যে মিলগুলো চালু হলো এর মাধ্যমে আসলে কি পরিমাণ কর্মসংস্থান ক্রিয়েট হলো, বা যেহেতু একটা নির্বাচনী ইশতেহারে ছিল যে একটা কর্মসংস্থানের বিষয়, আপনাদের মতে আসলে কি পরিমাণ মানুষ কাজ পেয়েছে সেখানে? যে ইতিমধ্যে আমার বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বিজিএমসির আমাদের 14টা মিল আমরা লিজে দিয়েছি বিগত সময়ে, ইন্টেরিয়াম সহ আমাদের সময়ে 14টা মিলের মধ্যে আমার প্রায় 9টা মিল প্রোডাকশনে গিয়েছি, বাকিগুলো গ্রেস পিরিয়ড চলছে, সেগুলো তাদের লেবার শেড করা, অন্য অন্য মেশিনারিজ ইম্পোর্ট সহ বিভিন্ন কার্যক্রম চলমান আছে। যেগুলো চালু হচ্ছে সেগুলো পুরোদমে চালু হয়নি, আংশিক। তাতে আমরা হিসাব করেছি প্রায় আমাদের 10,500 থেকে 11,000 ব্যক্তির কর্মসংস্থান হয়েছে এখানে। এবং বিটিএমসি থেকেও আমরা 4টি মিলকে আমরা লিজ দিয়েছি, সেগুলো বিভিন্ন কার্যক্রম চলমান আছে, প্রোডাকশনে খুব দ্রুত সময়ে যাবে। আরও 2টি মিল ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি আছে সেখানে বিবেচনার জন্য, চূড়ান্ত বিবেচনার জন্য অপেক্ষায় আছে। হয়তো বা কিছুদিনের মধ্যে সেই 2টাও অনুমোদিত হবে, তারপরে সেটাও আমরা প্রাইভেট সেক্টর তাদেরকে দিতে পারবো। মোটামুটি 6টা মিল আমরা বিটিএমসির এবং 14টা মিল বিজিএমসির দিয়েছি। সবগুলো চালু হলে এই 20টা মিলও যদি আমরা পুরোদমে চালু করতে পারি, আমার ধারণা প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হবে, প্রায় 15 থেকে 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে। সম্পূর্ণ চালু হতে আর কতদিন সময় লাগতে পারে বলে আপনাদের ধারণা? আমি মনে করি যে 20টা মিলের কথা আমি বললাম, 14টা এবং পরবর্তীতে 6টা, আমার ধারণা এটা আগামী 1 বছরের মধ্যে পুরোদমে চালু হবে। আচ্ছা, পাট একটা সময় আমাদের দেশের আসলে সোনালী আঁশ বলা হতো এবং কালক্রমে সেই তো সোনালী আঁশ আর সোনালী নেই। ফলে আপনার এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর পাটকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে বা পাটকে আরও বেশি উৎপাদনমুখী করে তোলার জন্য কোনো ধরনের পরিকল্পনা নিয়েছেন কিনা? জি, অবশ্যই। আসলে পাট আমাদের সোনালী আঁশ, এটা একটা ঐতিহ্য, আমাদের ইমোশন। সেই পাট প্রায় বিলুপ্ত, মানুষ বিভিন্ন কারণে বিমুখ হয়ে গেছে পাট থেকে। এখানে অনেকগুলো সমস্যা। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই ব্যাপারে বসেছি, আমরা কীভাবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। এর মধ্যে প্রথমত আমরা যে বিষয়টা আমরা চিন্তা করেছি, আমরা স্টাডি করে পেয়েছি, সেটা হলো পাটের বীজ। এই বীজ কিন্তু আমাদের ইম্পোর্ট নির্ভর, আমরা অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়। আমাদের প্রায় 6,000 টন বীজ লাগে প্রতি বছর, সেখানে মাত্র 1200 থেকে 1500 টন আমরা নিজেরা উৎপাদন করি। সেটা কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি, বিজিআরআই এবং আমাদের মন্ত্রণালয় সম্মিলিতভাবে, আর 4,500 টনে ইম্পোর্ট করতে হয়। সেই বীজ ইম্পোর্ট নির্ভর থেকে কিভাবে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, নিজেরা কিভাবে বীজ উৎপাদন করতে পারি, এই বিষয়ে আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি। পাশাপাশি যেটা বেশি প্রয়োজন গবেষণার, সেটা হলো আমাদের যে দেশীয় বীজ, এই বীজটা আমরা দেখেছি অতীতে যে বীজটার যে পাটটা হয়, সে পাটের যে 120 দিনে জাগ দিলে পরে পানিতে পচন ধরে,
আর পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশ থেকে যে ইম্পোর্ট করি এই বীজটা 100 দিনে পচন ধরে যায়। তাতে ওই যে 20 দিনের বেশি সময় লাগে আমাদের বীজটা, তাতে আমন ফসলের সময়টা চলে যায়। তাহলে দ্বিতীয় ফসলটা করতে গিয়ে কৃষকরা যখন চিন্তায় পড়ে তখন তারা এই পাটের থেকে বিমুখ হয়ে অন্য ফসলের দিকে ধাবিত হয়। সেই কারণে আমরা আমাদের BJRI কৃষি মন্ত্রণালয়ের গবেষণাগারে তারাও একটি বীজ উৎপাদন করেছে। সেই বীজে আমরাও এখন ট্রায়াল পর্যায়ে আছে, আমরাও ইনশাল্লাহ সেটা অ্যাচিভ করবো খুব অল্প সময়ের মধ্যে। এটা বাণিজ্যিকভাবে কৃষকদের মাঝে যাবে। আমরাও 100 দিনের মধ্যে যাতে আমাদের এই বীজটা পচন ধরতে পারে এই সক্ষমতা অর্জনের আমরা কার্যক্রম নিয়েছি এবং এই প্রকল্পটা আমরা চলমান আছে। ইনশাল্লাহ সেটা হলে আমরা বীজেও সংশোধন হব। পাশাপাশি কৃষকরা দামের ক্ষেত্রে কিছুটা দামের ক্ষেত্রে কিছুটা অনেক সময় তারা হতাশ হয়। দামটা যদি স্থিতিশীল থাকে, এবার আপনারা খোঁজ নিয়ে দেখবেন পাটের দাম খুব ভালো ছিল, 4,500 5,000-এর উপরে ছিল। বা কৃষকরা খুব উৎসাহিত। আগামী বছর যে কৃষি ফলন হচ্ছে পাটের, আমরা বিশ্বাস করি যে তারা এই ফলন ভালো পাবে, দামও ভালো পাবে। এটা একটা স্থিতিশীল যাতে থাকে এই ব্যাপারেও আমরা বাজার নিয়ন্ত্রণ এবং কৃষকরা যাতে পাওনা পায়, মধ্যস্বত্বভোগীরা যাতে সুবিধাটা কম নিতে পারে এই ব্যাপারে আমাদের খেয়াল আছে। এই যে পাটের দাম এবার ভালো পেয়েছে কৃষকরা এবং পাট নিয়ে আপনাদের পরিকল্পনা রয়েছে, সেটা আসলে আপনারা জানানোর জন্য সারা দেশে যারা কৃষকরা রয়েছে তাদেরকে কি উৎসাহিত করছেন যেন আরও বেশি পাটের ক্ষেত্রে তারা অগ্রসর হয়? জি অবশ্যই। আমরা শুধু বীজ গবেষণা করছি তা নয়, পাট চাষিদেরকে আমরা নানাভাবে প্রণোদনা দিচ্ছি তাদেরকে উৎসাহিত করার জন্য। ইতিমধ্যেই যে হাবগুলো আছে পাটের বিভিন্ন জায়গায়, যেমন ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় যেখানে ব্যাপক পাট হয়, আমরা সরাসরি ফিল্ডে যাচ্ছি এবং খুব দ্রুত আমি ইতিমধ্যে খুব কয়েকদিনের মধ্যে আমি ফরিদপুর যাব। আমরা পাট চাষিদেরকে নিয়ে উঠোন বৈঠক করতেছি, সরাসরি তাদের মতামত নিচ্ছি কী প্রবলেম। এবং আমাদের একটা চলমান প্রকল্প আছে, আমরা প্রত্যেকটা কৃষক যারা যে এলাকায় যে পাট যে বীজটা তারা পছন্দ করে সেই এলাকায় তাদের চাহিদা অনুযায়ী বীজ, সার এবং কীটনাশক ফ্রি দেই আমরা। সেই প্রকল্পটা আমাদের এই বছর শেষ, আবার নতুন প্রকল্প নিয়েছি, আমরা অব্যাহত রাখবো তাদের এই সুবিধাগুলো। পাশাপাশি তাদের কি প্রবলেম, ইভেন কি যেখানে যেখানে কিছু লোনের প্রয়োজন হয়, ছোট ছোট ঋণের প্রয়োজন হয়, সে ব্যাপারে আমরা সহায়তার জন্য চিন্তা ভাবনা করছি। পাট আমরা কেমন এক্সপোর্ট করতে পারি আর কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা আসলে অর্জন করতে পারি? আমরা আসলে আপনাদের যথার্থে বলি, আমাদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যদি না করতে পারি আসলে অ্যাকচুয়ালি সেই মূল্যটা পাবে না। আমরা চিন্তা করছি ইতিমধ্যে কাঁচা পাট রপ্তানি করলে আমাদের এই মিলগুলোতে আসলে মিলগুলো বসে যায়, মিলের খোরাক থাকে না। আমরা কাঁচা পাট নিরুৎসাহিত করেছি ইতিমধ্যে সরকার থেকে, এটা আমরা শর্তযুক্ত করেছি। আমরা নিরুৎসাহিত করছি যাতে কাঁচা পাটটা রপ্তানি হলে অন্য দেশে এই পাট দিয়ে তারা ভ্যালু অ্যাড করে অনেক টাকা আর্ন করে। আমরা এই কারণে যারা জুট গুডস এবং জুট পণ্য তৈরি করে বাই প্রোডাক্ট করে, এই প্রোডাক্টগুলো যারা তারা করতে পারে পাটজাত পণ্য, সেই কারণে আমরা তাদেরকে উৎসাহিত করছি, তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছি। পাশাপাশি আপনাকে জানাই গত বছর প্রায় $880 মিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি জুট এবং জুট গুডস, বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। এই ক্ষেত্রেও তাদেরকে প্রণোদনা দেওয়া সহ তাদেরও বিভিন্ন সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি। আমরা যদি শুধু পাট এক্সপোর্ট করি তাহলে অন্যরা বেনিফিটেড হবে। আমরা সেই কারণে পাট সামান্যতম খুব বেশি না করি, আমরা এটাকে ভ্যালুয়েট করার জন্য আমরা যাচ্ছি যারা মিলার আছেন, যারা বিভিন্ন ডাইভার্সিফাইড যে প্রোডাক্টগুলো তারা করে থাকেন ভ্যালুয়েট করে, সেই জুট প্রোডাক্টগুলো আমরা উৎসাহিত করছি। তো বলা যায় যে আগামী 5 বছরের পাট নিয়ে আপনাদের যে পরিকল্পনা, সেই জায়গায় সোনালী আঁশের যে ঐতিহ্য ছিল সেটা পুরোপুরি না হলে কিছুটা আপনারা সম্পন্ন করতে ইনশাআল্লাহ আমরা আশা করি। আমাদের কাজ, আমাদের সরকার তো মাত্র 6 মাসের মাথায় আমরা যেমনিভাবে পাট বীজের জন্য আমরা গবেষণা করছি এটাকে বেটার ফলন যাতে আসে। আমরা যেমনিভাবে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, পাট চাষিরা নিরুৎসাহিত হওয়ার আরেকটা কারণ ছিল যে পানির সে প্রবাহ নাই। আপনি জানেন খাল বিল সব শুকিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে খাল কাটা কর্মসূচি, এটাও আমাদের জন্য একটা নতুন আশার সঞ্চার হয়েছে। আগে বাড়ির পিছনে খালে বিলে পানি থাকতো, বাড়ির গৃহিণী গৃহকর্তা ছেলে মেয়ে সবাই মিলে পাট জাগ দিত, এখন কিন্তু সে পাট জাগের পানিই নাই। তো এই খাল কাটার ফলে আবার সে পানি প্রবাহ শুরু হলে প্রত্যেকে এটার প্রতি ধাবিত হবে। প্রতিটা ক্ষেত্রেই আমরা এমন সমন্বিত প্রকল্প নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি যাতে এই পাট চাষের পুরোপুরি জীবন ফিরে না আসলেও একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বস্ত্রের ক্ষেত্রে আপনাদের আসলে কি করছেন? আমরা অতীতে দেখতাম যে মসলিন থেকে শুরু করে আমাদের অনেক ঐতিহ্যবাহী কাপড় ছিল বা বস্ত্র ছিল যেগুলো এখন আমরা আসলে ওইভাবেও পাই না, এটা শুধু অতীতেই রয়েছে। এই জিনিসগুলো আপনারা ফিরিয়ে আনার জন্য কি পরিকল্পনা করছেন? আমরা বস্ত্র খাতে যেমন আমাদের কিছু জিআই পণ্য আছে আমরা ঐতিহ্যবাহী, যেমন জামদানি, রাজশাহী সিল্ক, বেনারসি, নকশি কাঁথা, অনেক ধরনের এই জিআই পণ্যগুলো আমরা প্রতিটা এলাকায় যাচ্ছি, তাদের সাথে কথা বলতেছি, তাঁত শিল্পকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। তাদের জন্য বিভিন্ন বেসিক সেন্টার করছি, ট্রেনিং সেন্টার করছি, প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে লোন দিচ্ছি। সব 4%
5% সুদে আমরা সেই ছোট ছোট ক্ষুদ্র 3 লাখ টাকা 2.5 লাখ টাকা অবস্থা বুঝে আমরা তাদেরকে লোন দিচ্ছি। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, একটা ছোট ব্রেক নিয়েছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। দর্শক, ফিরে এলাম আবারও। কথা বলছিলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলমের সাথে। একটু জানতে চাই, বস্ত্রের বিষয়ে কথা বলছিলাম। এর ফলে যেটা আমাদের তো আসলে এই বস্ত্র খাতে অনেক আমাদের যে গৌরব ছিল, কিংবা আমাদের অনেক ধরনের পরিকল্পনা ছিল, বা আমাদের অনেক, যদি বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বলি আমরা, সেটাও আসে। ফলে এই খাতটা যেন ক্ষতিগ্রস্ত না হয় বা খাতটা এগিয়ে যায়, এই বিষয়ে আপনাদের সরকারের কী কী পরিকল্পনা রয়েছে? আমি যেটা বলছিলাম যে এই খাতকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সেক্টর ওয়াইজ কাজ করছি। যেমন আমি তাঁত বোর্ডের কথা বলছিলাম, সেই তাঁত পণ্যগুলো সে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, আমাদের পাবনা, এই আমাদের নরসিংদী, এই বেল্টগুলো আবার সে তাদের যে যৌবন ফিরে পেতে পারে, সে তাদের বিভিন্ন রং সুতার যে ইম্পোর্টের যে সমস্যা, সেই সমস্যাগুলো দূরী করার জন্য আমরা চেষ্টা করছি। তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা, ঋণ দেওয়া স্বল্প সুদে, সেটাও আমরা চেষ্টা করছি। ইভেন তাঁতিদেরকে আমরা যাতে তারা কৃষি ঋণের আওতায় আসতে পারে, কৃষক কার্ডের আওতায় আসতে পারে, প্রান্তিক যারা আছে তাদেরকে সেভাবে চেষ্টা করছি। মেশিনারিদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তারা ইম্পোর্ট করতে গিয়ে অনেক প্রতিকূল অবস্থা প্রবলেমে পড়ে, সেই ক্ষেত্রেও তারা সহজীকরণ করছি, আমরা নীতিগত সহায়তাগুলো দিচ্ছি। এমনিভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, এবং প্রান্তিক যারা তাঁতি আছে তাদের সাথে আমরা কথা বলছি। এমনিভাবে আপনারা জানেন যে রাজশাহী সিল্ক আমাদের একটা অনেক ঐতিহ্যের বিষয়। আমি কিছুদিন আগে গিয়েছিলাম চায়নার একটা ডেলিগেশন নিয়ে। চায়না একটা জিংজিয়াং একটা ইউনিভার্সিটি থেকে অনেক স্পেশালিস্ট আসছিলেন, এবং আমরা চাচ্ছি তাদের সাথে একটা জয়েন্ট কোলাবোরেশনে তাদের প্রযুক্তি হায়ার করা, আমাদের যে প্রোডাকশন, আমাদের যে ফ্যাশন ডিজাইনের যে স্বল্পতা, আমরা এগুলা যাতে বাড়াতে পারি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে, এবং এক্সপোর্টের ক্ষেত্রে যাতে আমাদের ফ্যাশন ডিজাইনগুলো প্রতিযোগিতা টিকতে পারে, এই ব্যাপারে আমরা তাদের সহায়তা নেওয়ার চেষ্টা করছি। এই যে আমাদের জামদানি খুব বিখ্যাত, মানে আসলে আমরা আলোচনায় দেখি বাইরের দেশগুলো, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভরশীল। আমরা যদি এই কাপড়গুলোর ক্ষেত্রে দেখি যে তারা বাইরের দেশগুলোর উপর তারা চেয়ে থাকে, বা ওই দিক থেকে আমাদের যারা কনজিউমাররা রয়েছে তারা সেখানে ধাবিত হচ্ছে। এই জিনিসগুলো আপনারা কী বলবেন? জি জি, জামদানিটাও তো আমাদের একটা ঐতিহ্য, এটা নিয়েও আমরা কাজ করতেছি। জামদানির শিল্পে আসলে হয়েছে কি, প্রান্তিক যারা আছে তারা যখন প্রপার মূল্য পায় না, বিভিন্নভাবে কোনো সহায়তা পায় না, কোনো নীতিগত সহায়তা পায় না, তখন আসলে বিমুখ হয়ে যাচ্ছে। সেই জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে, নতুন জেনারেশনের এরা অন্য শিল্পে ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাদেরকে আবার এদিকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। আপনাকে বলি, যেমন রেশম, এই যে গুটিটা হয়, এই গুটি থেকে যে সুতা হয়, আমাদের গুটি থেকে সুতা হয় 800 মিটারের মতো, 850 মিটার, অথচ এই সুতারা চায়নাতে যেটা হয়, অন্য অন্য দেশে যেটা হয়, সেটা হয় 1400-1500। তাহলে একটা গুটি থেকে তারা 1500 মিটার পায়, আমরা পাই 800, 850। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এই কস্টিং আমাদের বেড়ে যায়। আমরা যদি এই প্রযুক্তিটাও আমরা করতে পারি, আর এই গুটিটা যে প্রোডাকশন হয় কৃষকরা করে যার যার বাড়িতে, এটা একটা ক্লাইমেটের ব্যাপার আছে, একটা পরিবেশ, একটা টেম্পারেচার, একটা ব্যাপার আছে। সেখানে যদি আমরা একটা বাল্ক কোয়ান্টিটিতে একটা নির্দিষ্ট জায়গায় একটা করতে পারি সেই প্রপার ওয়েতে, সেটার জন্য আমরা চায়নার প্রযুক্তির খুব প্রয়োজন। এই রেশম শিল্পটাকে বাঁচানোর জন্য, তার ঐতিহ্য ফিরে আনার জন্য আমরা চেষ্টা করছি। ইভেন বিদেশি মার্কেট প্রমোশনের জন্য আমরা তাদের সহায়তা নিচ্ছি। একসময় টেক্সটাইল মিলগুলো বাংলাদেশে খুব প্রচলিত ছিল, এবং মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে অনেক ক্ষেত্রে এগুলো সহায়ক ভূমিকা রাখতো। আপনাদের কিশোরগঞ্জেও ছিল, এবং কালক্রমে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেগুলো চালু নেই। এই টেক্সটাইল মিলগুলোর ক্ষেত্রে আপনারা কি করছেন? 6 মাসে কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি আছে কিনা? জি, অবশ্যই আছে। আমি এটা আগেই বলেছি, শুরুতে আপনাকে বলেছি, এই টেক্সটাইল মিলগুলা আসলে একসময় একটা এলাকায় একটা টেক্সটাইল মিল যখন চলতো, এই এলাকায় একটা ব্যাপক প্রাণের সঞ্চার হতো, মানুষের মধ্যে কর্মচাঞ্চল্যতা, প্রান্তিক মানুষগুলো কাজ করে সে জীবন জীবিকা করতে পারত। তার ধারাবাহিকতায় আমরা দায়িত্ব পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আমাদের বস্ত্র শিল্প সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ আছে, প্রায় 44টা মিল উনি টার্গেট করেছেন, যেগুলা আমাদের এই সরকারের মেয়াদের মধ্যে এগুলো চালু করবেন। ইতিমধ্যে আমার মিনিস্ট্রির, আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে প্রায় ম্যাক্সিমাম আমগুলোই আমরা টার্গেট করেছি, আমরা সেগুলো চালু করার জন্য ইতিমধ্যে সেগুলো চালু হয়েছে, এবং আশা করি প্রতিটা জায়গায় এটা চালু হলে আবার মানুষ কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং আমাদের দেশীয় যে শিল্প, এই যে বস্ত্র শিল্প, এটা সমৃদ্ধ হবে। এই বস্ত্র সারা পৃথিবীতে এখন ডমিনেট করতেছে বাংলাদেশে। আমরা কখনো
এক্সপোর্টের ক্ষেত্রে আমরা এই আরএনজি সেক্টরে কখনো 1-2 নাম্বার 2-3 আমরা এখন নাম্বার 3 নম্বরে আছি। আমরা 3 নম্বরে থাকি সবসময়। এটা আমাদের জন্য এটা কিন্তু একটা আমরা বড় পিছিয়েছি সেক্ষেত্রে বলা যায়, কারণ আমরা এক সময় 1-2 এ ছিলাম, এখন আমরা 3 এ পিছিয়েছি। এসেছি। আসলে আপনি গত বছরের কথা যদি আমি বলি, গত 17 বছর এই সেক্টরগুলোতে সেভাবে নজর দেওয়া হয়নি। আমি জানা মতে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব আসার পর আমি চেক করে দেখলাম নামমাত্র মূল্যে এমন অনেকগুলো ফ্যাক্টরি তারা বিক্রি করে দিয়েছে, এবং কারা, তাদের নিজেদের মধ্যেই, যেটা মানে খুবই দুঃখজনক। সরকারের রাষ্ট্রের এই জিনিসগুলো এইভাবে ধ্বংস করা, আমরা সেই জায়গা থেকে যতগুলো আমাদের হাতে এখন আছে রাষ্ট্রায়ত্ত মিলগুলো, আমরা সেগুলো প্রপার ওয়েতে আমরা সেগুলো চালু করা, সেটা জুট গুডস হোক, জুট মিল হোক, অথবা পরিবেশ বান্ধব যে কোনো ইন্ডাস্ট্রি হোক, যেখানে কর্মসংস্থান হবে। এই যে বর্তমানে গ্যাস বিদ্যুতের যে সংকট, এর ফলে অনেকগুলো আসলে আপনার যে কলকারখানা রয়েছে তারা উৎপাদন করতে পারছে না, এই বিষয়টা তো হ্যাম্পার করছে। এই বিষয়গুলো আপনারা ওই মন্ত্রণালয়ের সাথে কিভাবে কোলাবোরেশন করে এই ক্রাইসিসটা কাটাবেন? জি, এটা সত্যই বলেছেন, এটা আমি অকপটে স্বীকার করব। হ্যাঁ, আপাতত এই জ্বালানি বা বিদ্যুতের সংকট চলমান আছে। আসলে এই সংকটটা আসলে একদিনের না। আপনারা জানেন, বিগত সময়ে আমরা শুনেছি যে 100% বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ, প্রতিটা গ্রামে গ্রামে সারা বাংলাদেশ, এই স্লোগানটা আমরা খুব দেখতাম। কিন্তু আমরা যখন দায়িত্বে আসলাম তখন দেখলাম যে শুভঙ্করের ফাঁকি, বিদ্যুৎ উৎপাদনের নামে, কুইক রেন্টালের নামে যেই লুটপাট হয়েছে, নিজেরা মানে সমৃদ্ধ হয়েছে, কিন্তু রাষ্ট্রের যে সাস্টেনেবল যে এনার্জি যে সলিউশন সেটা আমরা দেখি নাই, বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা প্ল্যানিং আমরা দেখি নাই। আমরা সেই ভঙ্গুর অবস্থা থেকে, সেই ধ্বংসস্তূপ থেকে, বিদ্যুতের এই ক্রাইসিস থেকে আমরা শুরু করেছি। আমরা দেশবাসীর কাছে আমরা একটু সময় চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কাজ করছেন, জ্বালানি মন্ত্রণালয়ে কাজ করছেন। খুব দ্রুত সময়ে আমরা জাতির সামনে, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন করবেন স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী প্রজেক্টগুলো, যেগুলো আমরা এই জ্বালানি খাতে কিভাবে আমরা একটা স্থিতিশীলতা আনতে পারি। এই মুহূর্তে যে সংকটটা হচ্ছে বিশেষ করে আপনার বস্ত্র খাতে বা এই কলকারখানায়, সেই বিষয়টা কাটানোর জন্য আপনার ইমিডিয়েটলি সেই মন্ত্রণালয়ের সাথে কি কি পরিকল্পনায় কাজ করবেন, কথা হয়েছে কিনা? জি, আমরা ইতিমধ্যে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি, দফায় দফায় কথা হচ্ছে, বিজিএমই, বিকেএমই, বিটিএমই সংস্থাগুলোর সাথেও কথা হচ্ছে। আমরা রেশনিং পদ্ধতিতে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো যাতে একটু নিরপেক্ষ বিদ্যুৎ দেওয়া যায়, অথবা গ্যাসের সাপ্লাইটা নিশ্চিত করা যায় অন্য জায়গায় লোডশেডিং দিয়ে। আপনারা জানেন যে এটা এমন একটা জিনিস রাতারাতি সমাধানের কোনো বিষয় নাই। যত পয়সাই থাকুক, যত সক্ষমতাই থাকুক, আমি যদি বলি যে 1 সপ্তাহের মধ্যে এটা সম্ভব, 1 সপ্তাহের মধ্যে এটা করে ফেলবো, এটা বাস্তবতা না। তো সেক্ষেত্রে আমরা অগ্রাধিকার ভিত্তিতে খাতগুলো চিহ্নিত করে কিভাবে অন্য দিক থেকে ডাইভার্ট করে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড শিল্পগুলোকে বাঁচানো যায়, এই ব্যাপারে আমরা সর্বতভাবে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই অবগত এবং সিরিয়াস। আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে গত 17 বছরের কথা বলছিলেন, সেই 17 বছরে এই মন্ত্রণালয়ে কি কি দুর্নীতি হয়েছে বা কি অনিয়ম হয়েছে সেই বিষয়গুলো কি তদন্ত করার জন্য কোনো কমিটি করেছেন বা কোনো এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন কিনা বা নিচ্ছেন কিনা? জি, আমরা এগুলা ইতিমধ্যে ইনভেস্টিগেশন করছি নিজেরা ইন্টারনালি, আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদের দিয়ে। এগুলো আমরা সময় মতো আপনাদেরকে জানাবো, আমরা এগুলো দেখছি। কতদিন লাগতে পারে আমরা জানার ক্ষেত্রে? দেখি, আপনাদেরকে জানাবো, আমরা কাজ করব। এখন একটু রাজনীতির ক্ষেত্রে আসি। আপনি একজন রাজনীতিবিদ, একটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহের এবং দলের একজন সিনিয়র নেতা। সেই জায়গা থেকে আসলে এখন প্রতিমন্ত্রী আছেন, সরকারের থেকে কি রাজনীতিটা করতে পারছেন, জনগণের কাছে যেতে পারছেন, মানে দলীয় কর্মীদের কাছে? জি, ইনশাল্লাহ। আমি তো মাঠের লোক, কর্মী, তো সেক্ষেত্রে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমার মূল হলো তৃণমূল। ওখান থেকে আমার উঠে আসা, সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি সকালে হোক রাতে হোক সবসময়ই টাচে থাকি। নেতাকর্মীরা আসে, আমার নির্বাচনী এলাকাও খুব কাছে, 2-2.5 ঘন্টায় চলে যাওয়া যায়, এবং বন্ধের দিনগুলোতে এলাকায় যাই। সকলের সাথেই কমিউনিকেট আছে, যোগাযোগ আছে। গত 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফর করে আসছেন আমার এলাকায়, আমার পুরো কিশোরগঞ্জে। তো সবসময় উন্নয়ন এবং রাষ্ট্রীয় কার্য সব কিছু নিয়ে নেতাকর্মীদের সাথে মিশে আছি। একটু সমস্যা হয়, তারপরেও নেতাকর্মীরা জানে যে একটা দায়িত্বশীল জায়গায় থাকলে আগের মতো কিছুটা সময় না দিতে পারলেও যখন যাই সেটা পুষিয়ে যায়। সাংগঠনিক কর্মকাণ্ড কি চলছে নাকি একটু স্থবির হয়ে গেল? যে স্বাভাবিকভাবেই দল যেহেতু একটা সরকার গঠন করেছে, সময় তো একটু নিতে হয়। তো আমার মনে হয় যে 2-4 মাস যেটা গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এখন সেই সাংগঠনিক কার্যক্রম আবার হাতে নিয়েছেন। আবার সংগঠন গোছানো, অঙ্গ সংগঠন থেকে শুরু করে তৃণমূল থেকে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। দলকে আবার চাঙ্গা করার জন্য আমরা সবাই কাজ শুরু করেছি। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সেই আপনার বিভাগের অনেকগুলো কমিটির ক্ষেত্রে এবং যুবদল ছাত্রদলের কমিটির ক্ষেত্রে এখনো স্থবিরতা আছে, সেগুলো আপনি যেন স্থবিরতা কেটে সামনে এগিয়ে যায় সেই ব্যবস্থা নেবেন কিনা, বা সেই বিষয়গুলো আপনার মাথায় আছে?
যে অবশ্যই আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হচ্ছে, আমরা দ্রুত সময়ে আমাদের যে কমিটিগুলো নাই বা যেগুলো পরিবর্তন করা দরকার সে ব্যাপারে কার্যক্রম গ্রহণ করব। সাংগঠনিক কার্যক্রম আমাদের রাখতেই হবে। আমরা সংগঠন হলো মূল, দল ছিল বিধায়, সংগঠন শক্তিশালী ছিল বিধায় গত নির্বাচনে আমরা মানুষের প্রত্যাশার জায়গায় যেতে পেরেছি এবং ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। তো আপনি ব্যবস্থা নিচ্ছেন, আপনাকে ধন্যবাদ শরীফুল আলম। আমরা সরকারের 180 দিনের যে কর্মসূচি সহ বিএনপির কী অবস্থা, সাংগঠনিকভাবে কী কী কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আগামী পর্বে হয়তো আমরা অন্য কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা দলের কোনো সিনিয়র নেতার সাথে কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।